আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি একজন প্রবাসীর গল্প বলতে। ইতিমধ্যে আপনারা ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে জেনেছেন আমাদের মেশরের এক সন্তান সাউথ আফ্রিকা প্রবাসী জহিরুদ্দিন জ্যাক, যিনি গত পরশুদিন রাতে সন্ত্রাসীদের হামলায় ইন্তেকাল করেছেন। তার উত্থান পতন আর শেষ বিদায় দুটোই খুব রোমাঞ্চকর, খুবই বেদনাদায়ক। জহিরুদ্দিন জ্যাকে সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় উনি 2013 সালে 2013 সালে একটু আগে এসেছেন। আজ থেকে 16 বছর আগে 2013 সালে আমি এসেছি সাউথ আফ্রিকায়। আমি আসার পর ওনার সাথে সর্বপ্রথম আমার দেখা মেফ্লাওয়ার ক্যাশন ক্যারিতে। তখন উনি সেখানে একজন সামান্য শ্রমিকের একজন কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে আমি ছোট্ট একটা রুম নিয়ে ব্যবসা শুরু করেন নিজের। একটা কালির সাথে সোয়াজিল্যান্ডের একটা কালিকে নিয়ে সেখানে মোবাইলের সিম কার্ড রেজিস্ট্রেশন করতেন। সেখান থেকে মোবাইলের সার্ভিসিংয়ের দোকান খুললেন। সেখান থেকে ফটো স্টার্ট, তারপর তার উত্থান শুরু হয়েছে। বুদ্ধিভিত্তিক লোকটি এক সময় সেখানে একটা প্রপার্টি কিনেন, সেখানে নিজে দোকান করেন, নিজে ঘর তুলে সেখানে একটা সুপার মার্কেট করেন, ছোটোখাটো একটা সুপার মার্কেট। সেখানে ব্যবসা শুরু করেন, ভালো হয়। এরপর পাশে গ্রোসারি দোকান খোলেন, সমিতি করেন, অনেক কিছু করেন। সেখান থেকে সে অনেক টাকার মালিক হয়ে যায়। সে কারণে অকারণে দেশে যায় নাই, কেন জানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না। আমি যখন 2021 সালে দেশ থেকে আসি, তার দোকানে যাই, তার প্রতিষ্ঠানে যাই, তখন সেখানে অনেকক্ষণ কথাবার্তা হয়, অনেকক্ষণ। এটাই তার সাথে আমার শেষ দেখা। এরপরে সে আমাকে মাঝে মাঝে ফোন করতো। তার ধারাবাহিকতা গত 2 থেকে 3 মাস আগে তাকে আমি ফোন করেছিলাম একটা বিষয়ে। যেহেতু আমি ওই এলাকায় দীর্ঘ 7 বছর আমি ব্যবসা করেছি ওই এলাকায়, সেখানে থাকা অবস্থায় অনেকের সাথে পরিচয় হয়েছে। তো কোনো এক লোক, ওখানকার একজন কালো কৃষ্ণাঙ্গ লোক আমাকে ফোন করে তার সম্পর্কে বললো, তার কিছু বিপদ সম্পর্কে আমাকে ধারণা দিল। ওই লোকটার কাছে কিছু ইনফরমেশান ছিল। তো আমি সাথে সাথে জহিরকে ফোন করে বলি, ওনার সমস্যার কথাগুলো আমি ওনাকে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তো কেন জানি না, অন্যান্য দিন ওনাকে কিছু বললে, অ্যাডভাইস করলে বা কোনো কথা বললে উনি সেটাকে নেগেটিভভাবে চিন্তা করতো, বা আমি যা বলতাম বা কেউ যে একটা কিছু বললে সেটা উনি এড়িয়ে, যে উনি নিজেও ওনার পক্ষে যুক্তি উপস্থাপন করতো। কিন্তু সেই দিন আমি তাকে যে কথাগুলো বলতে গেছিলাম সেই কথাগুলো উনি খুব মনোযোগ সহকারে শুনছে, এবং সে আমার পরামর্শগুলো বা আমি তাকে যে কথাগুলো বলছিলাম সেগুলো সে খুব গ্রহণ করছে। আমি তাকে বলেছিলাম তার সমস্ত বিপদের কথা, তার সমস্যাগুলোর কথা বলছিলাম। বলার পর তাকে আমি এটাই পরামর্শ দিয়েছিলাম, তার প্রপার্টিটা এই সমস্যা থেকে মুক্তির একটাই উপায় ছিল, তার প্রপার্টিটা কোনো একজন বাঙালির নামে হস্তান্তর করে দিয়ে সে ওখান থেকে মুভ হওয়া। তাকে আমি এটার জন্য তাগিদ দিয়েছিলাম, কিন্তু সে কতটুকু চেষ্টা করছে জানি না। গতকাল টিপু ভাইয়ের সাথে যোগাযোগ যখন করছি, তখন টিপু ভাই বললো, টিপু ভাইকে নাকি ফোন করে বলেছিল, টিপু ভাইয়ের নামে প্রপার্টিগুলো হস্তান্তর করার চেষ্টা করছিল। তো টিপু ভাইও হয়তো তেমন সিরিয়াসলি নেয় নাই বা যায় না, এই জন্য হয় নাই। গত পরশুদিন রাতে যখন তার দুর্ঘটনাটা ঘটলো, তখন খুব খারাপ লাগলো। আসলে এই দুর্ঘটনার পিছনে সে যে কালীর সাথে বসবাস করতো ওই একমাত্র দায়ী। ওর একটা ছেলে ছিল, ওই মহিলাটার একটা ছেলে ছিল। ছেলেটাকে জহির নিজের ছেলের মতো লালন পালন করেছে, সব কিছু করেছে, বড় করেছে। বড় করার পর ছেলেটা যখন নষ্ট হয়ে যায়, তখন ছেলেটাকে জহির নিজের প্রতিষ্ঠান থেকে বের করে দিতে বাধ্য হয়। সে বাধ্য হয়, তার জন্য সাপ হয়ে দাঁড়ালো। এখন ইথিওপিয়ানদের সাথে সমস্যা বা অন্যান্যদের সাথে সাথে সমস্যা, সেটা বড় কথা না। সেটার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে ওই কৃষ্ণাঙ্গ মহিলাটা, ওই মহিলাটার বাড়ি হচ্ছে সোয়াজিল্যান্ড। ওই মহিলাটার ইন্ধনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই সে হত্যা শিকার হয়েছে।
আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মহিলাটা আমি গতকালকে যখন দেখলাম আমার ফেসবুকে মেসেঞ্জারে দেখলাম জহিরের সাথে আমার যে কথা হয়েছিল, কথাগুলো আমার ছিল ওখানে, কল লিস্ট সব কিছু ছিল, সেগুলো ডিলিট হয়ে গেছে। আজকে সকালে যখন আবার ইকবাল ভাইকে কলে তার লিঙ্কটা দেওয়ার জন্য আমি ইয়াতে যাই, মেসেঞ্জারে যাই, তখন দেখতেছি সেখানে তো সে আমাকে ব্লক করে দিচ্ছে, যার কারণে আমি আর দিতে পারিনি। তো এখন আমি বাঙালি যারা আছে এদের অনুরোধ একটাই করব, আপনারা বাদী হয়ে স্ট্রংলি যদি মোকাবেলা করেন বিষয়টা অনেকটা সহজ। যেহেতু ওই মহিলাটা সাউথ আফ্রিকার নাগরিক না, সে সুয়াজিল্যান্ডের নাগরিক। সে যদি একটা হত্যা মামলার আসামি হয়ে থাকে, সে দোকানপাট এগুলোর প্রতি তেমন একটা লালচ করার সুযোগ নাই। আর সাউথ আফ্রিকাতে গার্লফ্রেন্ড সেটা কোনো ব্যাপার না। ওই মহিলাটার সাথে জহিরের কোনো বিয়ে হয় না, জাস্ট গার্লফ্রেন্ড, এতটুকু বিয়ে ছাড়া সম্পর্ক। তো সেখানে সে যেহেতু বিয়ে হয় না, ওই মহিলাটা তেমন একটা কিছু করতে পারবে না। আপনারা যারা মুক্ত বাংলা ফাউন্ডেশন সহ যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন। সবাই এগিয়ে আসলে এটা বিষয়টা সহজ হবে। অন্ততপক্ষে এই প্রপার্টিটা বিক্রি করে, এটা বর্তমানে তার যে প্রপার্টিটা যেটা চলে গেছে এটা তো চলে গেছে, যে প্রপার্টিটা আছে এটার দাম বর্তমানে বাংলা 3 কোটি টাকা। যে প্রপার্টিটা আছে আমার জানা মতে, আমি যেটা দেখেছি, এটার দাম বাংলা 3 কোটি টাকা। তার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা ছিল, সে যেহেতু দেশে টাকা পাঠায় না, তার এখানে ভালো একটা ইনকাম ছিল, তার 3টা গাড়ি আছে, আর ইনকাম ছিল। টাকাগুলা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো কীভাবে কী করা যায় আইনগত প্রসেস করে এগুলা তার পরিবারের জন্য পাঠাতে পারলে সবাই উপকৃত হবে, তার পরিবার, তার মা, সবাই উপকৃত হবে। আমি বাংলাদেশ অর্গানাইজেশন সাউথ আফ্রিকার প্রতি অনুরোধ করছি বিনীত, আপনারা অনেক আইন বিশেষজ্ঞ আছেন এখানে একজন অভিজ্ঞ ইন্টারপ্রিটার আছেন, উনিও চাইলে ভালো একটা সহযোগিতা করতে পারবেন। আপনারা এগিয়ে আসলে এই সম্পদ উদ্ধার করা সম্ভব। জহির অতীতে বাঙালিদের সাথে কি ব্যবহার করেছে অনেকেই ওনার সমালোচনা করতেছেন। উনি বাঙালিদেরকে খারাপ, বাঙালিদের সাথে অনেকের সাথে খারাপ ব্যবহার করছেন বা করছেন, বাঙালিদেরকে এড়িয়ে চলতেন। এগুলা এখন যেহেতু জহির চলে গেছে, সুতরাং এগুলো বাদ দিয়ে সবাই এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসি, তার যা আছে এগুলো রক্ষা করার চেষ্টা করুন। আপনারা অর্গানাইজেশন করেন, ঠিক আছে, আপনারা যদি একজন অসহায়ের পাশে দাঁড়াতে না পারেন, তাহলে আপনাদের ওই অর্গানাইজেশনের প্রশ্নবিদ্ধ হবে। এটা হচ্ছে অর্গানাইজেশনের পরিচয়। আপনারা যারা অসহায় তাদের পাশে দাঁড়ান। এখান থেকে আপনাদেরকে আমরা সম্মান করব কতটুকু, আমরা মূল্যায়ন করব কতটুকু, সেটা আমরা বিবেচনা করব। পরিশেষে আমার লাইভে এটা যদি কারো কাছে খারাপ লাগে বা কোনো থাকে, তার জন্য দুঃখিত। ধন্যবাদ সবাইকে।